আজকে আমরা পড়ব গ্লোবাল এনভায়রনমেন্টাল চেঞ্জেস, অর্থাৎ এই বিশ্বের পরিবেশ কিভাবে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। হিউম্যান পপুলেশনের ক্ষেত্রে আমরা দেখি যে মানুষের সংখ্যা প্রতি ইয়ারে প্রায় 2% করে বেড়ে চলছে। এই অনুযায়ী প্রতি 35 বছরে সংখ্যা ক্রমান্বয়ে দ্বিগুণ হচ্ছে। বর্তমানে প্রায় 7 বিলিয়নের মতো সংখ্যা এসে দাঁড়িয়েছে মানুষের। এই যে মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে, অর্থাৎ গ্রোয়িং হিউম্যান পপুলেশন, এটা বর্তমানে এর ক্ষেত্রে আমরা ট্রিমেন্ডাস প্রগ্রেস দেখতে পাই। টেকনোলজিক্যাল ইনোভেশন বিভিন্ন ক্ষেত্রে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট অ্যান্ড সো অন। কিন্তু এই মানুষের সংখ্যা বাড়লেও প্রকৃতি কিন্তু এক্সপ্লয়টেশন হচ্ছে, অর্থাৎ এক্সপ্লয়টেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস অকার্স। মানুষের সংখ্যা বাড়ছে প্রকৃতিকে বিনষ্ট করে, অর্থাৎ প্রকৃতি তার নিজস্বতা হারাচ্ছে। এবং এই যে প্রকৃতির বিনষ্টীকরণ, এটা আমরা দেখতে পাই এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন ইত্যাদি নানাবিধ পলিউশনের মাধ্যমে। অর্থাৎ এই যে এক্সপ্লয়টেশন অফ নেচার, এটা কিভাবে ঘটছে, চলো এবার আমরা সেইগুলো দেখি। তার প্রথম কজ হিসাবেই চিহ্নিত করা যায় যে প্রকৃতি কিভাবে বিনষ্ট হচ্ছে, এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল যে রিসোর্সেসগুলো রয়েছে সেগুলো ক্রমান্বয়ে বিনষ্টীকরণ ঘটছে। সেকেন্ড দেখো, আরবানাইজেশন, one of the main cause. Next, contamination of environment. এনভায়রনমেন্টের মেইন যে জিনিসগুলো ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই সেটাই হলো এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল। এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল ক্রমান্বয়ে কন্টামিনেটেড হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হিসাবে আমরা লিখতে পারি ইনক্রিজ ডেজার্টিফিকেশন। increased desertification ক্রমান্বয়ে বহু জমি মরুভূমিতে পরিণত হচ্ছে। নেক্সট পয়েন্ট হিসাবে আমরা লিখতে পারি নাম্বার 5, ইনক্রিজ সয়েল ইরোশন। এরকমই এই যে ডেজার্টিফিকেশনের মতনই অন্য একটা কারণ হলো সয়েল ইরোশন। তাহলে এটা হলো ইনক্রিজড সয়েল ইরোশন। আমরা প্রকৃতিকে কিন্তু এইভাবেই বিনষ্ট করে চলেছি। এর ফলস্বরূপ হিসাবেই দেখা যাচ্ছে নাম্বার 6 পয়েন্টে আমরা লিখতে পারি ইরেগুলার রেনফল, মানে বৃষ্টিপাতের কোনো রেগুলারিটি মেনটেন হচ্ছে না। যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় হচ্ছে না। এর ফলে ঘটছে মোর ফ্লাড, কোনো সময় দেখা যাচ্ছে বন্যা, মোর ফ্লাডস। আবার একাধারে দেখা যাচ্ছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। এই যে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন ঘটছে, এটা কিসের ক্ষেত্রে ঘটে? অফ নন ডিগ্রেডেবল কেমিক্যালস। non-degradable chemicals, মানে যেসব পদার্থগুলো ডিগ্রেডেবল নয় সেটা যদি আমাদের ফুড চেন অ্যাজ ওয়েল অ্যাজ ফুড ওয়েভে
একবার প্রবেশ করে তাহলে ক্রমান্বয়ে সেই অল্প পরিমাণ থেকে ওই কেমিক্যালটার পরিমাণ ক্রমান্বয়ে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বরাবর বাড়তে থাকে। একেই আমরা বলি বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। এর উদাহরণ তোমরা জানবে যে এর একটা এক্সাম্পল দিচ্ছি, ডিডিটি। ঠিক আছে, এরকমই একটা পদার্থ হলো ডিডিটি। এছাড়াও ধরো হাই রেট অফ কনজামশন অফ নন রিনিউয়েবল ফসিল ফুয়েল, এর ফলেও কিন্তু দূষণের পরিমাণ বাড়ছে। তাহলে এটা লিখতে পারি হাই রেট অফ consumption of non-renewable fossil fuels। এর ফলে কি হচ্ছে, এটা কি করছে, is adding gases which are harmful, মানে যেগুলো কিনা নন রিনিউয়েবল ফসিল ফুয়েল সেগুলো কিন্তু হার্মফুল গ্যাস উৎপাদনের মাধ্যমে এয়ারকে পলিউট করে বা এয়ার পলিউশন ঘটায়। এছাড়াও আরও কিছু কেমিক্যাল দেখি আমরা যেগুলো কিনা কি করে, অ্যাসিড রেন ঘটায়। তাহলে এই যে হার্মফুল গ্যাসগুলো দেখলাম অ্যান্ড আদার্স কেমিক্যাল ইনটু দ্য অ্যাটমসফিয়ার রেজাল্টিং ইন অ্যাসিড রেন। ঠিক আছে, তাহলে এটা লিখি, এই যে হার্মফুল গ্যাসগুলো দেখলাম, হার্মফুল গ্যাসেস অ্যান্ড আদার কেমিক্যালস ইনটু দ্য অ্যাটমসফিয়ার কি করছে, রেজাল্টিং, যে জিনিসগুলো ঘটাচ্ছে তার মধ্যে পড়ছে রেজাল্টিং ইন অ্যাসিড রেন, এর মধ্যে পড়ছে অ্যাসিড রেন বা যেটাকে আমরা বলি অম্ল বৃষ্টি। এছাড়া পড়ছে ফটোকেমিক্যাল স্মোক, পড়ছে কিছু ক্লাসিক্যাল স্মোক, ঘটাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং ঘটাচ্ছে ওজোন ডিপ্লিশন, ওজোন লেয়ার ডিপ্লিশন এক্সেট্রা আর সো অন। তাহলে আমরা দেখতে পেলাম কি যে হার্মফুল গ্যাসগুলো থাকে সেইগুলো আদার্স কেমিক্যালের সহযোগিতায় অ্যাটমসফিয়ারে ঘটাচ্ছে অ্যাসিড রেন, ফটোকেমিক্যাল স্মোক, ক্লাসিক্যাল স্মোক, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন ডিপ্লিশন। এবার দেখো একে একে আমরা পড়ব এই এনভায়রনমেন্টাল বা গ্লোবাল এনভায়রনমেন্টাল যে চেঞ্জেস, এগুলোর কারণগুলো আমরা জানবো এবং জানবো যে এগুলো কীভাবে উৎপন্ন হচ্ছে। বাংলাতে লিখলেও কিন্তু ইংলিশে এই এনভায়রনমেন্টাল রিলেটেড টার্মিনোলজিগুলো কিন্তু তোমরা ইউজ করবে। এইগুলো কিন্তু তোমার স্কোরকে বাড়াতে হেল্প করবে। যাই হোক, চলে আসি গ্রিন হাউস এফেক্ট। ফার্স্ট আমরা যেটা নিয়ে বলবো সেটা হলো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস মানে হলো একটা বিল্ডিং যেটা কিনা গ্লাস দিয়ে তৈরি বা কাচের তৈরি, যেখানে বিভিন্ন ডেলিকেট এবং এক্সোটিক প্লান্ট গ্রো করানো হয়। কারণ ওখানে বাহ্যিক টেম্পারেচার যদি লো হয় তাহলে গ্রিন হাউসের টেম্পারেচারটাকে বাড়িয়ে আমরা কি করি, বিভিন্ন ডেলিকেট এবং এক্সোটিক প্ল্যান্টকে গ্রিন হাউসের মধ্যে গ্রো করাতে পারি। এই গ্রিন হাউসের ভেতরের যে এয়ার সেটা কিন্তু গরম বেশি হয় এই গ্রিন হাউসের বাইরের এয়ারের তুলনায়।
এই যে হাই টেম্পারেচার ইনসাইড এ গ্রিন হাউস, এটা সর্বদা তাহলে আউটসাইডের টেম্পারেচারের তুলনায় বেশি হয়, অথবা ওয়ার্মার দেন দ্য আউটসাইড এয়ার। যে যে ফ্যাক্টরগুলো এই গ্রিন হাউসের ওয়ার্মনেসের জন্য দায়ী সেইগুলো হলো, আমরা যদি ফ্যাক্টরসগুলোকে লিখি তাহলে সেগুলো দাঁড়ায়, এগুলো লিখছি আমরা ফ্যাক্টরস, যেটা কি করছে, এই ফ্যাক্টরগুলো কি করছে, ওয়ার্মনেস ইন এ গ্রিন হাউস, যেগুলো গ্রিন হাউসের মধ্যেকার পরিবেশকে গরম করছে, সেইগুলো যদি লিখি সেটা দাঁড়ায় গ্লাস ওয়াল। গ্রিন হাউসটা পুরোপুরি কাচের, তাই গ্লাস ওয়াল। গ্লাস ওয়াল অফ দ্য গ্রিন হাউস, গ্লাস ওয়াল অফ দ্য গ্রিন হাউস। সেকেন্ড পয়েন্ট যদি দেখি সেটা হলো কার্বন ডাই অক্সাইড কন্টেন্ট, মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, এটাও কিন্তু ওয়ার্মনেসের জন্য দায়ী। নাম্বার 3 পয়েন্ট হলো ওয়াটার ভেপার কন্টেন্ট, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ, ওয়াটার ভেপার কন্টেন্ট। এই তিনটে জিনিসই কিন্তু ওয়ার্মনেস ইন এ গ্রিন হাউসের জন্য দায়ী ফ্যাক্টরস। এরা কি করে, মোস্ট অফ দ্য সোলার রেডিয়েশনকে এন্টার্ড হতে হেল্প করে, কিন্তু সেই তুলনায় লং ওয়েভ ইনফ্রারেড রেডিয়েশনের এমিশনকে বাধা দেয়। তাই গ্রিন হাউসের এয়ারটা ওয়ার্মার হয় দেন দ্য আউটসাইড এয়ার। এই গ্রিন হাউস এফেক্টটাই যদি আমরা পরিবেশের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখব এখানে অ্যাটমসফিয়ারটা ট্রান্সপারেন্ট, সেই জন্য ইনকামিং শর্ট ওয়েভলেন্থের রেডিয়েশনকে সহজেই আসতে সহায়তা করে, কিন্তু ট্রান্সলুসেন্ট লং ওয়েভলেন্থ ইনফ্রারেড রেডিয়েশন সেটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় এই গ্রিন হাউস স্বরূপ ঘাসের দ্বারা, এবং এর ফলেই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বা আর্থ ওয়ার্ম হচ্ছে, টু মেক দ্য আর্থ ওয়ার্ম। এক্ষেত্রে পৃথিবীর যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু গ্রিন হাউসে যেরকম আমরা ওয়াল দেখেছি, একটা গ্রিন হাউসের ক্ষেত্রে যে গ্লাস ওয়াল থাকে, এক্ষেত্রে পৃথিবীর যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু গ্লাস ওয়াল হিসাবে অ্যাক্ট করছে, অর্থাৎ পৃথিবীতে যে অ্যাটমসফিয়ারিক কভার আছে সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি গ্লাস ওয়াল। পৃথিবীর বাইরে যে অ্যাটমসফিয়ার আছে, দ্য অ্যাটমসফিয়ারিক কভার অ্যারাউন্ড দ্য আর্থ অ্যাক্টস লাইক গ্লাস ওয়াল অফ এ গ্রিন হাউস। এই অ্যাটমসফিয়ারে কিন্তু মাছ অ্যামাউন্টে সোলার রেডিয়েশনকে ধরে রাখতে হেল্প করে, সেই জন্যেই কিন্তু পৃথিবীর টেম্পারেচার যদি আমরা দেখি মুনের টেম্পারেচারের তুলনায় অনেকটাই বেশি পৃথিবীতে এই অ্যাটমসফিয়ার থাকার জন্য। এই অ্যাটমসফিয়ার তাহলে একাধারে এই ইনকামিং সোলার রেডিয়েশনকে বেশি পরিমাণে পৃথিবীর সারফেসে আবদ্ধ করতে হেল্প করছে,
সেরকমই অন্যদিকে ইট প্রিভেন্ট দ্য লং ওয়েভ ইনফ্রারেড রেডিয়েশন emitted by the earth's surface to escape into the space। একাধারে এটা যেমন সূর্যের যে রে সেটাকে জমিয়ে বা সেটাকে অ্যাবজর্ব করে টেম্পারেচারটাকে যেমন বাড়াচ্ছে, অন্য ধারে কিন্তু এটাই প্রিভেন্ট করে লং ওয়েভলেন্থকে বা লং ওয়েভলেন্থের ইনফ্রারেড রেডিয়েশনের এমিশনে বাধা দেয়। সেই কারণেই অ্যাটমসফিয়ার অ্যাক্ট অ্যাজ এ গ্রিন হাউস। এই অ্যাটমসফিয়ারে কিন্তু হিট ট্র্যাপিংয়ে হেল্প করছে, অর্থাৎ তাপ যে ট্র্যাপ হচ্ছে সেটাতে হেল্প করে এই অ্যাটমসফিয়ার। Man can survive on the earth only because of this greenhouse effect। এই গ্রিনহাউস এফেক্টের জন্যই কিন্তু মানুষ পৃথিবীতে সারভাইভ করতে পেরেছে। পৃথিবীতে বর্তমান যে গ্যাসগুলো বা অ্যাটমসফিয়ারে প্রেজেন্স আছে, যে সকল গ্যাস যারা কিনা এই কাজে হেল্প করছে, সেগুলো হলো অর্থাৎ যারা কিনা মোস্ট রেসপন্সিবল ফর কিপিং দ্য আর্থ সারফেস ওয়ার্ম, সেই গ্যাসেসগুলো হলো, অর্থাৎ এখানে লিখি দ্য গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার মোস্ট রেসপন্সিবল, এগুলোই কিন্তু মোস্ট রেসপন্সিবল for keeping the earth's surface warm। ঠিক আছে, এই যে অ্যাটমসফিয়ারিক গ্যাসগুলো আছে সেগুলো হলো these are, প্রথমেই আমরা যার নাম বলবো সেটা হলো কার্বন ডাই অক্সাইড, নেক্সট মিথেন, তারপরেই যার নাম বলতে হয় ক্লোরোফ্লুরোকার্বনস, নাইট্রাস অক্সাইড আর ওয়াটার ভেপার। এই গ্যাসগুলোকেই কিন্তু বলা হয় গ্রিন হাউস গ্যাসেস। এই গ্যাসগুলোকেই বলা হয় গ্রিন হাউস গ্যাসেস। কারণ এরাই কিন্তু লং ওয়েভলেন্থের ইনফ্রারেড রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে। তাহলে গ্রিন হাউসের বিশেষত্ব দাঁড়ালো এরকম, গ্রিন হাউসের বিশেষত্ব গুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে এক্ষেত্রে কিন্তু এই কক্ষের কাজ কিন্তু একমুখী পথের কাজ করে। এই কক্ষের কাজ একমুখী পথের কাজ করে, অর্থাৎ এতে ব্যবহৃত কাচের ভিতর দিয়ে সূর্যালোকের ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য কক্ষের মধ্যে প্রবেশ করে এবং কক্ষের তাপ সৃষ্টি করে। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা লিখতে পারি সূর্যালোকের ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য প্রবেশ করে তাপ সৃষ্টি করে।
তাপ সৃষ্টি করে। কিন্তু ওই যে ঘর বা কক্ষ বা গ্রিন হাউস, ওই ঘর বা কক্ষের কাচের স্বচ্ছ আবরণের প্রাচীর যে আছে, সেই প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না। তাহলে কি হলো? থার্ড পয়েন্ট, কক্ষের তাপ কাচের স্বচ্ছ আবরণ ভেদ করে বাইরে আসতে পারে না। নাম্বার 4 পয়েন্ট, কারণ সূর্যালোক ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য হিসাবে প্রবেশ করে, কিন্তু ভিতরের বস্তু বিকিরণের ফলে সৃষ্ট যে অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সেটা কিন্তু দীর্ঘ হয়। এই দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি কিন্তু কাচ ভেদ করতে পারে না। তাহলে এখানে কারণটা দেখো, এই পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল, ভালোভাবে লক্ষ্য করো। সূর্যালোক ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য হিসাবে এখানে কি করছে? প্রবেশ করে, কিন্তু ভিতরের বস্তুর বিকিরণের ফলে সৃষ্ট অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য, মানে ছোট আকারের রশ্মিটা প্রবেশ করেছে, কিন্তু প্রবেশের পর যে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের সৃষ্টি হচ্ছে, তাহলে এখানে অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘ হয় এবং দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি কাঁচ ভেদ করতে পারে না। কাঁচ ভেদ করতে পারে না। বুঝতে পেরেছ? এই পয়েন্টটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার ফলেই কিন্তু গ্রিন হাউসের তাপমাত্রা বাড়ছে, এবং এর ফলেই গ্রিন হাউসের তাপমাত্রা বাড়ে। বুঝতে পেরেছ? তাহলে এই 4 নম্বর পয়েন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে বর্তমানে আমাদের বাসভূমি তথা পৃথিবী কিন্তু এখানে একটা গ্রিন হাউসে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা এই পৃথিবীকে আজ একটি কাচের ঘরের সঙ্গে তুলনা করেছেন। পৃথিবীর যে বায়ুমণ্ডল অর্থাৎ ট্রপোস্ফিয়ারে যে বায়ুমণ্ডল রয়েছে, সেখানে মূলত কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন,
ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড এই গ্যাসগুলোকে আমরা থাকতে দেখেছি। এরা কি করে, এরা ওই গ্রিন হাউসের মতো ব্যবহার করে। মানে এখানে গ্রিন হাউসের যে কাচের দেওয়াল সেরকম অ্যাক্ট করছে কি অ্যাটমসফিয়ারিক গ্যাস। এই বায়ুস্তর পৃথিবীতে সূর্যালোককে আপতিত হতে দেয়, কিন্তু পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলোহিত রশ্মিকে, অর্থাৎ যেটাকে আমরা বলি ইনফ্রারেড রে, সেটাকে কিন্তু বিকিরিত হতে দেয় না। অর্থাৎ আপতিত হতে দিচ্ছে কিন্তু বিকিরিত হতে দিচ্ছে না। ফলে যে পরিমাণ তাপ পৃথিবীতে আসছে সূর্য থেকে, সেই পরিমাণ তাপ কিন্তু বিকিরিত হতে পারছে না। ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবারে চলো আমরা দেখি এই গ্রিন হাউস যে গ্যাসগুলো, এগুলো কিভাবে পৃথিবীতে আসছে। প্রথমেই বলি কার্বন ডাই অক্সাইড। মানুষেরাই কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডকে অ্যাটমসফিয়ারে প্রতি ইয়ারে অ্যাড হতে সক্রিয় ভূমিকা পালন করে। কিসের মাধ্যমে? বাই বার্নিং ফসিল ফুয়েল। ঠিক আছে, তাহলে কিসের মাধ্যমে এটা অ্যাড হচ্ছে? বার্নিং ফসিল ফুয়েল, মানে জীবাশ্ম জ্বালানির মাধ্যমে। বার্নিং ফসিল ফুয়েলস। এগুলো কোথা থেকে বেরোচ্ছে? এই ফসিল ফুয়েলগুলো মেনলি বেরোয় ইন হোমস or industry. এছাড়া and অটোমোবাইল কিছু বেরোচ্ছে অটোমোবাইলস থেকে। এছাড়াও পাচ্ছি আমরা বায়োমাস বার্নিং থেকেও কিছুটা পাচ্ছি। বায়োমাস বার্নিং অ্যাসোসিয়েটেড উইথ এগ্রিকালচারাল প্র্যাকটিসেস এক্সেট্রা। তাহলে বোঝা গেছে। এবার নেক্সট দেখো আমরা আসি মিথেন, CH4, যাকে বলি আমরা মিথেন। এটা কিন্তু অ্যাটমসফিয়ারে আসে মার্স, প্যাডি ফিল, ক্যাটেল শেড, বায়োগ্যাস প্ল্যান্ট এসব থেকে। তাহলে এই যে মিথেন গ্যাসটাকে আমরা অ্যাটমসফিয়ারে পাচ্ছি কোথা থেকে? মার্সাস থেকে পাচ্ছি, প্যাডি ফিল্ড থেকে পাচ্ছি, ক্যাটেল শেড থেকে পাচ্ছি, অর্থাৎ গবাদি পশুকে যেখানে শেডে রাখা হয়, এবং কিছু বায়োগ্যাস প্ল্যান্ট থেকে পাচ্ছি। নেক্সট দেখো আমরা আসি ক্লোরোফ্লুরোকার্বন। এই যে ক্লোরোফ্লুরোকার্বন, এটা মেনলি এমিটেড হয় বাই রেফ্রিজারেটরস, এছাড়াও অ্যান্ড এয়ার কন্ডিশনার। ঠিক আছে, এগুলো থেকে আমরা পাচ্ছি
ক্লোরোফ্লুরোকার্বনকে। নেক্সট দেখো আমরা চলে আসি নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রাস অক্সাইড, তাকে এরমভাবেই লিখি নাইট্রোজেন অক্সাইড। এই যে নাইট্রোজেন অক্সাইড, এটাকে আমরা পাচ্ছি অর্গ্যানিক ম্যাটার থেকে। তাকে আমরা মেনলি পাই অর্গ্যানিক ম্যাটার থেকে, কিছু ফার্টিলাইজার থেকে। ঠিক আছে, আমরা জানি ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কিন্তু এইগুলো উৎপাদনে হেল্প করে। তাহলে আমরা যে এই গ্রিন হাউস গ্যাসগুলো দেখলাম, এই যে গ্রিন হাউস গ্যাসেসগুলো দেখলাম, এটা কিন্তু রিসেন্ট তথ্য অনুযায়ী পাওয়া গেছে এটা এফেক্ট করছে গ্লোবাল ক্লাইমেটকে কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে, এবং এর ফলেই কিন্তু গ্লোবাল টেম্পারেচার ইনক্রিজ করছে, এবং এর ফলেই কিন্তু গ্লোবাল যে টেম্পারেচার সেটা ইনক্রিজ হচ্ছে। এবং এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, রিসেন্টলি গবেষণায় দেখা গেছে যে ক্লাউড এবং ডাস্ট পার্টিকেলও কিন্তু এই গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। সেই জন্যই আমরা দেখি ক্লাউডি, ডাস্টি অ্যান্ড হিউমিড নাইটে কিন্তু বেশি গরম লাগে তুলনায় ক্লিয়ার ডাস্ট ফ্রি ড্রাই নাইটের তুলনায় আমরা দেখি ক্লাউডি, ডাস্টি, হিউমিড নাইটে কিন্তু গরম বেশি লাগে। এই যে কার্বন ডাই অক্সাইডের কিন্তু 60% কন্ট্রিবিউশন আছে এই গ্রিন হাউস এফেক্টের জন্য। কারণ ফসিল ফুয়েল বার্নিংয়ের মাধ্যমেই কিন্তু এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। হোম থেকে ইন্ডাস্ট্রি, অটোমোবাইলস, বিভিন্ন জায়গায় জীবাশ্ম জ্বালানির মাধ্যমে কিন্তু এই কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয়েছে, এবং এটা প্রায় 60% দায়ী এই গ্রিন হাউস এফেক্ট তৈরির জন্য। এবং এই কার্বন ডাই অক্সাইডের পরে যার নাম আসে সেটাই হলো মিথেন। দেখতে পাচ্ছ, মিথেন আমরা জানি ওয়েটল্যান্ড বা মার্শেস, ফার্মেন্টেশন, প্যাডি ফিল্ড, মেনলি বন্যা কবলিত প্যাডি ফিল্ডে থেকে বায়োমাস বার্নিংয়ের ফলে, ফার্মেন্টেশন ইন ক্যাটল অ্যাজ ওয়েল অ্যাজ বায়োমাস বার্নিং, এর ফলে কিন্তু এই মিথেন গ্যাসগুলো উৎপন্ন হতে আমরা দেখেছি। এবং তারপরে আসে ক্লোরোফ্লুরোকার্বনের নাম। ক্লোরোফ্লুরোকার্বন মেনলি তোমরা জানো রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফায়ার এক্সটিংগুইশার থেকে মেনলি এই ক্লোরোফ্লুরোকার্বনটা উৎপন্ন হয়। এবং তারপর আসে নাইট্রাস অক্সাইড মেনলি এর মধ্যে আছে N2O। নাইট্রাস অক্সাইড যেটা আমরা এগ্রিকালচার, বায়োমাস বার্নিং, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং এর ফলে কিন্তু এই নাইট্রাস অক্সাইডকে পাই। তাহলে আমরা যদি এফেক্টস অফ অ্যাটমসফিয়ারিক ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ গ্রিন হাউস গ্যাসেস দেখি, অর্থাৎ এই গ্রিন হাউস গ্যাসগুলো পরিবেশে কী কী প্রভাব ফেলছে, যদি এর প্রভাবগুলোকে দেখি তাহলে প্রথমেই বলতে হয় গ্লোবাল ওয়ার্মিং। এর ফলে ঘটছে গ্লোবাল ওয়ার্মিং।
ঠিক আছে। এর ফলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এর ফলে ঘটছে চেঞ্জেস ইন সি লেভেল। সি লেভেলের ক্ষেত্রেও আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি, চেঞ্জেস ইন সি লেভেল। স্পিসিস ডিস্ট্রিবিউশনে এফেক্ট দেখা যাচ্ছে, স্পিসিস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমরা এর এফেক্টটা দেখতে পাচ্ছি। স্পিসিস ডিস্ট্রিবিউশন, ফুড প্রোডাকশনের ক্ষেত্রেও এর এফেক্ট দেখা যাচ্ছে। ফুড প্রোডাকশন মানে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কিন্তু বিভিন্ন গাছগাছালি ঠিকঠাক পরিবেশ পাচ্ছে না তাদের জন্মানোর জন্য, ফলে ফুড প্রোডাকশানেও এর এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি। এবার আসি যে কি স্ট্র্যাটেজি ইউজ করলে আমরা এই গ্লোবাল ওয়ার্মিংকে ডিল করতে পারবো। এই গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য যে গ্লোবাল ওয়ার্মিং ঘটছে, কি স্ট্র্যাটেজির মাধ্যমে এটাকে আমরা ডিল করব। তাহলে এবার আসি স্ট্র্যাটেজিস টু ডিল উইথ গ্লোবাল ওয়ার্মিং। এবার আসছি স্ট্র্যাটেজিস টু ডিল উইথ গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, আমাদের কি করতে হবে, ক্লোরোফ্লোরোকার্বন যে এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর থেকে বেরোয়, সেই ক্লোরোফ্লোরোকার্বনকে রিপ্লেস করতে হবে অন্য কিছুর মাধ্যমে যেটা কিনা গ্লোবাল ওয়ার্মিং ঘটায় না। তাহলে ফার্স্টে যদি আমরা রিপ্লেস করতে পারি, সেরকম রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার আমাদের বানাতে হবে। অর্থাৎ রিপ্লেসিং ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, নেক্সট আমরা বলতে পারি ফসিল ফুয়েল যেগুলো থেকে এমিশন হয় এবং যার ফলে এই গ্রিন হাউস গ্যাসেসগুলো উৎপন্ন হচ্ছে, সেগুলোর ব্যবহার কমাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি লিমিটেড ইউজ অফ ফসিল ফুয়েলস, অর্থাৎ জীবাশ্ম জ্বালানিগুলো যেখান থেকে উৎপন্ন হয় তার ব্যবহার কমাতে হবে। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলো এমিশন হবে না। 3 নম্বর পয়েন্ট আমরা দেখতে পারি কিছু অল্টারনেটিভ রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি এগুলোকে কাজে লাগাতে হবে। অর্থাৎ ডেভেলপিং অল্টারনেট রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, সেগুলোকে ডেভেলপ করতে হবে। সেগুলো তো তোমরা জানো, সেগুলোর মধ্যে আসছে সোলার এনার্জি এবং ধরো আসছে উইন্ড এনার্জি, বায়ু শক্তি, সৌরশক্তি, এগুলোকে কাজে লাগাতে হবে, কারণ এগুলো হলো রিনিউয়েবল। ফসিল ফুয়েল কিন্তু রিনিউয়েবল নয়। নেক্সট, নাইট্রোজেন ঘটিত যে ফার্টিলাইজারগুলো আছে সেগুলোর ব্যবহার কমাতে হবে। তাহলে মিনিমাইজিং দ্য ইউজ অফ নাইট্রোজেন ফার্টিলাইজার, কারণ এর থেকেই কিন্তু আমরা পাচ্ছিলাম N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইডকে, সেই জন্য এর ব্যবহারও কিন্তু আমাদের কমাতে হবে। তাহলে এটাই গেল
গ্রিন হাউস এফেক্ট গ্লোবাল ওয়ার্মিংয়ের সংক্ষিপ্তসার। এখানে আরেকটু বলে নিই, কোন গ্রিনহাউস গ্যাস বা কোন অ্যাটমসফিয়ারিক গ্যাসের কত পার্সেন্ট কন্ট্রিবিউশন আছে এই গ্লোবাল ওয়ার্মিং ফর্মেশনের জন্য, সেটা যদি একটু আমরা দেখি তাহলে দেখব, সেটা যদি আমরা একটা পাই চিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখছি ম্যাক্সিমাম বা ধরো এই 60% কন্ট্রিবিউশন আছে কার্বন ডাই অক্সাইডের, 6% কন্ট্রিবিউশন আছে নাইট্রাস অক্সাইডের, প্রায় 14% কন্ট্রিবিউশন আছে ক্লোরোফ্লুরোকার্বনের এবং 20% কন্ট্রিবিউশন আছে মিথেনের। তাহলে এটাই হলো দ্য রিলেটিভ কন্ট্রিবিউশন অফ ডিফারেন্ট গ্রিনহাউস গ্যাসেস টু গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা বুঝছি দ্য রিলেটিভ contribution of different greenhouse gases to global warming.